বিএনপিকে নেতিবাচক দল হিসেবে দেখানোর ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। বিকেলে ঘোষণা হচ্ছে এনসিপি, এবি পার্টি সহ ৩ দলের জোট। আগামী নির্বাচনের তফসিল নিয়ে সিদ্ধান্ত হতে পারে আজ। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে চলছে ইসির বৈঠক, আলোচনায় ৯ এজেন্ডা। ৯ ডিসেম্বর শাহজালালে অবতরণের অনুমতি চেয়েছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স। খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় নেওয়া হবে সিদ্ধান্ত। গুমের সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা, ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর, বিচার শুরুর আবেদন। জুলাই অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের শনাক্ত শুরু। মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা সহ বিভিন্ন দাবিতে বিটিআরসি ভবন ঘেরাও। সারা দেশে দোকান বন্ধ রেখেছে মোবাইল ব্যবসায়ীরা। এবং আমদানির খবরেই খাতুনগঞ্জে পেঁয়াজের কেজি কমল ৩৫ টাকা, বিক্রি ৭৫ থেকে ৮০ টাকায়। ভারত থেকে এখনো পেঁয়াজ আসেনি হিলিতে। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি সুমাইরাত্রী। বিএনপির বিরুদ্ধে নেতিবাচক অপপ্রচার রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিজয়ের মাস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি উদ্বোধন করে তিনি বলেন, কেউ কেউ বিভাজনের পথ তৈরি করতে চায়, যা হতে দেওয়া যাবে না। শাহাদাত অভ্র জানাচ্ছেন বাকিটা। বিজয়ের মাস উপলক্ষে দেশ গড়ার পরিকল্পনা নামে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু করল বিএনপি। রাজধানীর ফার্মগেটে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে কর্মসূচির উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহত্তর আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রথম দিনের আলোচনা সভায় আয়োজক জাতীয়তাবাদী ছাত্রদল। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বিএনপির ৩১ দফা প্রস্তাব সারা দেশে সবার হাতে পৌঁছে দিতে হবে। আমরা ভালো কাজের মাধ্যমে এবং আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব। সেগুলোই হলো ২৪-এর গণঅভ্যুত্থানের স্পিরিট, সেগুলো আমরাই ধারণ করবো ইনশাআল্লাহ। প্রশিক্ষণের মতোই এই কর্মসূচি। সভাপতির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তিতে উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাবে। এতে অংশগ্রহণ করতে হবে সবার। এ সময় বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান তিনি। যে বিএনপি ক্ষমতায় আসলে কি কি কাজ করবে, যেটি জনগণের কল্যাণে কাজে লাগবে এবং বাংলাদেশ একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে, একটি প্রযুক্তি সহায়ক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। তার জন্য যে অভীষ্ট লক্ষ্য, সেই লক্ষ্যকে সামনে রেখে এই কথাগুলি, অঙ্গীকারগুলি তিনি করেছেন নানা সময়ে, নানা বিষয়ে। আলোচনা সভায় দলের মহাসচিব বলেন, বিএনপিকে নেতিবাচক রাজনৈতিক দল হিসেবে দেখানোর চেষ্টা চলছে। দলের বিরুদ্ধে অব্যাহত অপপ্রচারের বিরুদ্ধে সাইবার জগতে সক্রিয় ভূমিকা রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আজকে একটা প্রবণতা দেখা দিয়েছে অত্যন্ত ব্যাপকভাবে বিএনপিকে একটা নেগেটিভ পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানোর। এই প্রবণতা কিন্তু ভেঙে ফেলতে হবে, এটা আমাদেরই করতে হবে। আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত হয়, প্রচারণা চলে, অপপ্রচার চলে। সবচেয়ে বড় হচ্ছে একটা অপপ্রচার চলছে। এই অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে, নিজেদের কাজ করতে হবে। যে কথাটা আমি সবসময় বলি, যে সাইবার ওয়ার, এই সাইবার ওয়ারে যদি আমি যোদ্ধা হতে না পারি, তাহলে কিন্তু আমি পরাজিত হয়ে যাব। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলের পদচারণা কম থাকায় নির্বাচনগুলোতে আশানুরূপ ফল আসেনি বলেও জানান বিএনপির মহাসচিব। বলেন, ১৫ বছর পর গণতন্ত্রের পথে হাঁটার সুযোগ এসেছে। সেই সুযোগ কোনোভাবেই নষ্ট হতে দেবে না বিএনপি। তিনি আশা প্রকাশ করে বলেন, অতি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজকে সংস্কার নিয়ে তো কথা। শাহাদাত অভ্র, এখন ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিতে ৯ ডিসেম্বর বিকালে শাহজালাল বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সের অবতরণ এবং ১০ ডিসেম্বর সকালে উড্ডয়নের স্লট চেয়ে সিভিল অ্যাভিয়েশনে আবেদন করেছে জার্মানির একটি অ্যাভিয়েশন প্রতিষ্ঠান। তবে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, তার শারীরিক অবস্থাই বলে দেবে কখন তাকে বিদেশ নিতে হবে।
এসব নিয়ে আরও জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছেন রাজু আহমেদ। রাজু, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, অর্থাৎ স্থিতিশীল অবস্থায় রয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে তার আজকে কোনো ধরনের ব্রিফিং আসলে তার স্বাস্থ্য নিয়ে করা হয়নি। আমরা বিএনপি মিডিয়া সেলের সঙ্গে যোগাযোগ করেছি, জিজ্ঞেস করেছি যে আসলে আজকে কোনো ব্রিফিং হবে কিনা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য নিয়ে কোনো তথ্য মূলত তারা দিবেন কিনা সেই বিষয়টি কিন্তু তারা আসলে বলেছেন যে অনিশ্চিত কোনো ব্রিফিংয়ের তথ্য, তবে কোনো ব্রিফিং হলে তারা জানাবেন। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে এখানে বিভিন্ন সূত্র মতে আমরা জানতে পেরেছি যে জোবাইদুর রহমান এই এভারকেয়ার হাসপাতালে তিনি এসেছেন, তবে দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে তিনি এখন এখানে প্রবেশ করেননি, হয়তোবা তিনি দুপুর নাগাদ এখানে প্রবেশ করতে পারেন। তবে বিভিন্ন সূত্র বলছে যে তিনি এখানে তার শাশুড়ির কাছে এসেছেন। সেই সঙ্গে রাত্রি জানিয়ে রাখবো যে কাতারের সহযোগিতায় জার্মানি থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটা আসার কথা, অর্থাৎ FAI এভিয়েশন গ্রুপের যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে, যেটি দীর্ঘ পথে রোগী বহনে ব্যাপক ব্যবহৃত, সেটি মূলত 9 ডিসেম্বর আসার কথা রয়েছে বাংলাদেশে, এবং সেটি আসলেই মূলত 10 ডিসেম্বর বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে যাওয়ার কথা রয়েছে। তবে এই সমস্ত কিছু নির্ভর করবে যে কখন নাগাদ আসলে শারীরিক অবস্থা কেমন থাকবে বেগম খালেদা জিয়ার। তার শারীরিক অবস্থার বিষয়ে নির্ভর করবে তার বিদেশ যাত্রা। মেডিকেল বোর্ডের সদস্যরাই মূলত সিদ্ধান্ত নেবে বেগম খালেদা জিয়া বিদেশে যাবে কি যাবে না, বা উন্নত চিকিৎসার বিষয় কি থাকবে। রাত্রি এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন রাজু আহমেদ। এবারে জানাবো 3 দলের নতুন জোটের খবর। এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য নামে নতুন জোটের ঘোষণা আসছে বিকেলে। জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্তে এই জোট করা হবে বলে নিশ্চিত করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। এবি পার্টির পক্ষ থেকে জানানো হয়, বিকেল 4টায় সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে নতুন এই জোটের আত্মপ্রকাশ হবে। সেখানে 5 আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও সমুজ্জ্বল করার রূপরেখা তৈরির উদ্যোগ গ্রহণ করা হবে। একই সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে একীভূত রাজনৈতিক মোর্চা গড়ে তুলতে পারে এই জোট। দুটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটের তফসিল চূড়ান্তে নির্বাচন কমিশনের পর্যালোচনামূলক সভা চলছে। সিইসির সভাপতিত্বে ইসির এই সভায় রয়েছেন অন্যান্য কমিশনাররাও। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, জানাবেন তফসিল ঘোষণার তারিখ নিয়ে আজই কি কোনো সিদ্ধান্ত হতে পারে কিনা? উজ্জ্বল, তফসিল ঘোষণার যে তারিখ সেটি নিয়ে বলা চলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট করা হয়নি। তবে আমরা সিএসির বক্তব্যে আমরা শুনেছিলাম যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তারা তফসিলের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, এবং একই সাথে আমরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করছিলাম। সেখান থেকে যেমনটি জানা গিয়েছে যে 10 ডিসেম্বর ঘিরে তারা কিন্তু রাষ্ট্রপতির সাথে দেখা করার একটি কথা রয়েছে নির্বাচন কমিশনের, যেটি রেওয়াজ অনুযায়ী প্রত্যেকবারই হয়ে থাকে তফসিল ঘোষণার আগে। যদিও সব কিছু মিলিয়ে নির্বাচন কমিশনের যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, তিনি মূলত তফসিলটি ঘোষণা করবেন। এবং বিভিন্ন সূত্র থেকে আমরা যেমনটি জানতে পেরেছি কিংবা সব মিলে যেমনটি মনে হচ্ছে সেটি হচ্ছে আজকে চূড়ান্ত হয়তোবা হয়ে যাবে পর্যালোচনা সভা শেষে, এবং সব মিলিয়ে হয়তোবা এই চলতি সপ্তাহের বৃহস্পতিবার সেটি হয়তো চূড়ান্ত ঘোষণা করা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বুধবার রাষ্ট্রপতির সাথে বৈঠক শেষে। এবং একই সাথে আপনাকে যদি আমি মূলত বিষয়গুলো জানাই যে আজকের কমিশনের 10ম যে সভা চলছে, কমিশন সভা, সেখান থেকে মূলত যে কিছুদিন আগে মক ভোটিং হয়েছে এবং সেই সাথে অন্যান্য যে কার্যক্রমগুলো চলছে নির্বাচন কমিশনে, যেহেতু আপনি জেনে থাকবেন কিছুদিন আগেই গণভোটের বিষয়টি যুক্ত হয়েছে, তাতে কমিশনের যে প্রস্তুতি ছিল কিংবা তফসিল ঘিরে কমিশনের যে প্রেক্ষাপটটি ছিল সেটি কিন্তু কিছুটা হলো ভিন্ন মাত্রা যোগ করেছে, যার ফলে নির্বাচন কমিশন কিন্তু কিছুটা সময় নিয়ে তারা তফসিল নিয়ে আবারও একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। যদিও শুরুর দিকে বলা হয়েছিল যে ডিসেম্বরের শুরুতে তফসিল দেওয়া হবে,
সেটি প্রথম সপ্তাহের কথা ছিল, কিন্তু বর্তমান দ্বিতীয় সপ্তাহে যেহেতু এসেছে, বর্তমান সময়ে নির্বাচন কমিশন মূলত তাদের কী কী ধরনের চ্যালেঞ্জ থাকতে পারে সেই বিষয়গুলো পর্যালোচনা করছে। এবং কিছুদিন আগে যেহেতু তারা বিভিন্ন মন্ত্রণালয় এবং যে বিভিন্ন বাহিনীগুলো রয়েছে সেই বাহিনীর প্রতিনিধিদের সাথে সমন্বয় করেছে, সব মিলে বলা ছিল বর্তমান মাঠের কী অবস্থা কিংবা আগামী নির্বাচনে কী কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে তারা কিন্তু সব মিলেই চূড়ান্ত করছে। এবং হয়তোবা আজকে আমরা বিকেল নাগাদ আপনাকে জানাতে পারবো। উজ্জ্বল, এই ছিল আমার কাছে এখনকার সবশেষ। ইসি সচিবালয় থেকে যুক্ত ছিলেন মিয়া আমিরুল। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি গুমের নির্দেশ দিতেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আয়নাঘরে গুম ও নির্যাতনে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 13 আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। গুমের সব কার্যক্রমের দায়িত্ব পালন করতেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মকসুরুল হক। ভুক্তভোগীর পরিবারগুলোকে হয়রানি সহ গণভবনে নিয়ে নাটক সাজানো হতো বলে জানান চিফ প্রসিকিউটর। দুপুরের পর ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে এই আবেদন করেন তাজুল ইসলাম। আসামি করা হয়েছে শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, পলাতক ডিজিএফআই এর 4 সাবেক মহাপরিচালক এবং গ্রেপ্তার 3 সেনা কর্মকর্তা সহ মোট 13 জনকে। গ্রেপ্তার 3 সেনা কর্মকর্তা ডিজিএফআই এর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমদ তানভীর মাজাহার সিদ্দিকীকে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে জানানো হয় সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে ডিজিএফআই এর বিরুদ্ধে। এদিকে 3 সেনা সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি বলে দাবি করেছেন সেনা সদস্যদের আইনজীবী আজিজুর রহমান দুলু। আদালতের নির্দেশ আর আন্তর্জাতিক নিয়ম মেনে জুলাই গণ অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মরদেহ গণকবর থেকে ওঠানো শুরু করেছে সিআইডি। 114 জনের মরদেহ গণকবরটিতে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করেছে সিআইডি প্রধান। পরিচয় শনাক্তের পর পরিবার আবেদন করলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আরিফ হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। উত্তাল রাজপথ, গুলি চালিয়ে থামানোর চেষ্টা, শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন। শিক্ষার্থীদের উপর এমন হামলা সেদিন মেনে নিতে পারেনি জনগণ। কোটা বিরোধী আন্দোলন পরিণত হয় ছাত্র জনতার সরকার বিরোধী আন্দোলনে। আরও হিংস্র হয় আইনশৃঙ্খলা বাহিনী, চলে একের পর এক গুলি। ছাত্র জনতার প্রতিরোধে পতন হয় সরকারের। দেশের দায়িত্ব কাঁধে ওঠে অন্তর্বর্তীকালীন সরকারের উপর। সেদিন গুলিতে নিহতের একটি বড় অংশের শেষ ঠিকানা হয় মোহাম্মদপুরের বুদ্ধিজীবী কবরস্থানের পাশের এই গণকবরে। গুলিতে যারা প্রাণ হারিয়েছেন তাদের অনেককে আজও খুঁজে পায়নি পরিবার, অথচ অন্তর্বর্তীকালীন সরকারের বয়স প্রায় 1.5 বছর। গণকবর খুঁড়ে বের করা হচ্ছে অজ্ঞাত মরদেহ। এই খবরে রোববার সকাল থেকে মোহাম্মদপুর সিটি কর্পোরেশনের এই কবরস্থানে ভিড় জমায় স্বজনরা। 18 জুলাইতে বৃহস্পতিবার দিন ঘর থেকে চা খাওয়ার কথা কেউ ঘর থেকে বাইরেছে, আর আমার ঘরে ফিরে নাই। 18 জুলাই ওই রাতেই মানে সে আর কি 9:45 মারা গেছে। তার 5 দিন পর 23শে জুলাই শাহবাগ থানার মাধ্যমে আঞ্জুমান ফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। আর আঞ্জুমান ফিদুল ইসলাম এই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের 4 নম্বর ব্লক দাফন করছে। মরদেহ তোলার কার্যক্রম শুরুর আগে সংবাদ সম্মেলন করে সিআইডি। তারা জানায় 4 আগস্ট আদালতে পাঠানো পুলিশের একটি আবেদনের প্রেক্ষিতে গণকবর খুঁড়ে মরদেহ বের করে পরিচয় শনাক্তের অনুমতি দেয় আদালত। এরপর আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ দল এনে চলে মরদেহ উত্তোলনের প্রশিক্ষণ। আমরা অত্যন্ত আশাবাদী আমরা এই কাজগুলো সুন্দরভাবে আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী হিউম্যান রাইটসের যে জিনিসগুলো আছে প্রত্যেকটা স্টেপ অনুযায়ী আমরা করতে পারবো। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সিআইডি দক্ষতার সাথে মরদেহ উত্তোলন করছে বলে দাবি লুইস ফন্টেব্রিডার। The High Commissioner for Human Rights in the authorities of Bangladesh to support and advise the local authorities in the operation of investigation, exhuming, analyzing the remains of the martyrs buried in this graveyard. তবে মরদেহের পরিচয় শনাক্তে কতদিন লাগবে তা নিশ্চিত করে বলতে পারেনি সিআইডি। এ পর্যন্ত মরদেহের জন্য আদালতের কাছে আবেদন করেছে 10টি পরিবার। আরিফ হোসেন, এখন, ঢাকা। এখন দুপুরে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর।
এনইআইআর সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল এবং মোবাইল ফোন আমদানির সূচক উন্মুক্ত করার দাবিতে বিটিআরসি ভবন ঘেরাও করেছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীরা। সেখানে আছেন সুলতানা স্বর্ণা, যুক্ত হচ্ছে তার সঙ্গে। স্বর্ণা, এনইআইআর সংস্কারের দাবিতে কি বলছেন মোবাইল ব্যবসায়ীরা এবং সংকট সমাধানে বিটিআরসি কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা? রাত্রি, আপনার দ্বিতীয় প্রশ্ন থেকে আসলে শুরু করতে চাই। বর্তমানে কিন্তু মোবাইল ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলের সাথে বিটিআরসি চেয়ারম্যান বৈঠক করছেন এবং প্রায় ঘণ্টাব্যাপী কিন্তু সেই বৈঠক চলমান রয়েছে এবং বর্তমানে আমরা বিটিআরসি ভবনের সামনে অবস্থান করছি। এখানে কিন্তু সাধারণ আসলে যে জনগণ রয়েছেন এবং তার পাশাপাশি আমরা কিন্তু লক্ষ্য করেছি এই সড়কটি আসলে যারা ব্যবহার করেন তাদের ব্যাপক ভোগান্তিটি যেমন রয়েছে, তার পাশাপাশি দেশব্যাপী অর্থাৎ দেশের বিভিন্ন অঞ্চলের আমরা কিন্তু দেখেছি মোবাইল ব্যবসায়ী যারা রয়েছেন তারা এসেছেন এবং তারা তাদের দাবিটি কিন্তু আসলে জানাচ্ছেন এবং সেক্ষেত্রে এনইআইআর তারা সংস্কারের দাবি জানাচ্ছেন। অর্থাৎ তাদের ভাষ্য মতে এনইআইআর যদি বাস্তবায়ন হয়, প্রথমত একটি বৈষম্য বা একটি সিন্ডিকেটের হাতে এই মোবাইল ব্যবসাটি বা এই মোবাইলের খাতটি চলে যাবে, তারা এমনটি যেমন বলছেন। তার পাশাপাশি তারা মোবাইল আমদানি করার যে প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়াটিকেও কিন্তু সহজ করতে বলছেন। অর্থাৎ এখন প্রায় 75 থেকে 80% যে ট্যাক্স দিতে হয় সেই ট্যাক্সটা তারাও কিন্তু কমানোর কথা বলছেন এবং এছাড়াও কিন্তু তাদের আরও একটি যে দাবি রয়েছে সেটি কিন্তু বারংবারই উঠে আসছে যে সংস্কারের মাধ্যমে যেন খুব সহজে যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, অর্থাৎ যারা 200, 300, 400 মোবাইল নিয়ে ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু এনওসি নিয়ে মাদার কোম্পানির কাছ থেকে মোবাইল সংগ্রহ করে এনে বৈধভাবে কিন্তু বা অনুমোদিত সেই মোবাইলগুলো এই দেশে এনে বিক্রি করাটা কিছুটা কষ্টসাধ্য এবং তার পাশাপাশি সময় সাপেক্ষ। তাই কিন্তু তারা বলছেন যে এই প্রক্রিয়াটিকে সহজ করতে এবং তার সাথে সাথে একটি সিন্ডিকেটের কথা কিন্তু বারংবারই চলে আসছে যে সিন্ডিকেটের কারণে কিন্তু তারা বারংবারই বলছেন যে 9টি কোম্পানির বাংলাদেশে মোবাইল ফোন অ্যাসেম্বল করে সেই 9টি কোম্পানি ব্যতীত কিন্তু বিভিন্ন যে বৃহৎ কোম্পানিগুলো রয়েছে সেই বৃহৎ কোম্পানিগুলো অনীহা প্রকাশ করেছে এই তৃতীয় বিশ্বের দেশে কিন্তু আসলে বাংলাদেশের মতো একটি বাজারে কিন্তু প্রবেশ করতে। সেই তাদের অস্বীকৃতির কারণে কিন্তু বড় কোম্পানিগুলোর যেরকম মোবাইল ফোনের অর্থাৎ যে সকল মোবাইল 1 লাখ বা 1.5 লাখ টাকাতে বর্তমানে বিক্রি হচ্ছে সেই মোবাইলগুলোর যেমন দাম বেড়ে যাবে 2 থেকে 2.5 লাখের কাছাকাছি চলে যাবে। তার পাশাপাশি 10 থেকে 15,000-এর যে মোবাইল সেটগুলো রয়েছে সেগুলোর দামও প্রায় 25 থেকে 30,000 হয়ে যাবে, এমনটা কিন্তু তারা শঙ্কা করছেন। তাই এই বৈষম্যকেও কিন্তু নিধন করার এবং সেই বৈষম্যটিও কমিয়ে আনার কিন্তু প্রার্থনা করছেন এবং অনুরোধ রয়েছে, দাবিও রয়েছে এই ব্যবসায়ীদের। রাত্রি আজ সকাল থেকে কিন্তু এই অবরোধ চলমান রয়েছে এবং আমরা এখন অপেক্ষা করছি ব্যবসায়ীদের বিটিআরসি চেয়ারম্যানের সাথে বৈঠক শেষে ফিরে আসার। পরবর্তীতে হয়তো আরও বিস্তারিত জানতে পারবো। বিটিআরসি ভবন ঘেরাও করেছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সুলতানা স্বর্ণা। আমদানির অনুমতির খবরে রাতারাতি কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। মানভেদে প্রতি কেজি 20 থেকে 30 টাকা কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। তবে সীমিত পরিমাণ আমদানির অনুমতি দেয়ায় দাম কমা নিয়ে রয়েছে সংশয়। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে থাকছে প্রতিবেদন। হিলি স্থলবন্দরে সকালের পর থেকে এখন পর্যন্ত কোনো আমদানিকারক পাননি আমদানি অনুমতিপত্র। অনলাইনে আবেদন নেওয়া শেষ হয়েছে রোববার সকাল 10টার মধ্যে। অনুমতি পেলে প্রতিদিন 50 জন আমদানিকারক আমদানি করতে পারবেন 1500 টন পেঁয়াজ। পেঁয়াজ গতকালকে আপনার বিক্রি করেছি আপনার 110 টাকা কেজি, আর আজকে বিক্রি করতেছি আপনার 80 টাকা কেজি। দেশি গৃহস্থ ঘরে পেঁয়াজ কিনলাম আমরা মনে করেন 48-47 টাকা মন কিনলাম। হঠাৎ করে বাংলাদেশে পেঁয়াজের আইপি শুনে সেই পেঁয়াজ আমরা বেচতেছি মনে করেন কেজিকে 20 টাকা লসে 110-105 টাকা কেজি পেঁয়াজ বেচতেছি। হয়তো 2-1 দিন থাকবে নিয়ন্ত্রণে, তারপর আবার উল্টাপাল্টা হয়ে যাবে। এরা যে কাকে আইপি দিচ্ছে কিভাবে দিচ্ছে নিজেরাও জানি না। নিজেরা তো আবেদন করছি সকাল 10টাতে সার্ভার ওপেন করে 10টা 5 সেকেন্ডে শেষ হয়ে যায়। অন্যদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের বাজারে চলছে মনস্তাত্ত্বিক খেলা। সরকারের একটি ঘোষণার উপর নির্ভর করছে দামের ওঠানামা। চাহিদা যোগানের চেয়ে আমদানি নিষেধাজ্ঞা বা অনুমতির খবর বড় প্রভাব ফেলছে বাজারে। শনিবার 120 থেকে 130 টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ আজ পাওয়া যাচ্ছে 70 থেকে 90 টাকায়।
সরকারের আমদানি অনুমতির সিদ্ধান্তে রাতারাতি ৩৫ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে দাম। ব্যবসায়ীরা বলছেন বাজারে আসতে শুরু করেছে কৃষকদের নতুন পেঁয়াজ, সেই সঙ্গে আমদানির ঘোষণায় দর কমাতে ভূমিকা রেখেছে। তবে হঠাৎ এতটা দাম কমায় ব্যাপারী পর্যায়ের কারসাজির অভিযোগও তুলছেন তারা। ইন্ডিয়ান পেঁয়াজ আমার মতে এখন সরকারের না আনাই ভালো। যদি আমাদের বাজারটা কৃষকের ১০০ টাকা, যদি ৯০-৯৫ টাকা বাজার থাকে তবে কৃষকের ভালো। আমাদের ব্যাপারী পত্ররা দেশি মালের উপর নির্ভর করে, এরা ডেইলি আপনার ২০০-৩০০ টাকা করে বাড়তি, ওরা যা বলে আমরা তা শুনতে হয়। ব্যাপারীরা বলছেন দেশে কৃষকের উৎপাদন দিয়েই পেঁয়াজের চাহিদা মেটানো সম্ভব। এমন অবস্থায় ভারত থেকে আমদানির ঘোষণা কৃষকদের ক্ষতিগ্রস্ত করবে। এখনো পর্যাপ্ত আপনার আছে পুরান পেঁয়াজ, আর দেশি পেঁয়াজ আপনার এখন ওই নতুন মুড়ি কাটা পেঁয়াজ উঠতেছে। এখন ওই পুরান আর নতুন দিয়ে মিলিয়া পর্যাপ্ত পেঁয়াজের আমদানি দেশে। সরকার যে ঘোষণা করছে সে কারণে আরও আজকে তাড়াতাড়িটা বাজারটা আরও 10-15 টাকা কমে গেল, 100 টাকা নিচে চলে আসলো। এখন লাভ হবে যারা ব্যবসায়ী, যারা ইনপুট করে, যারা এলসি দেবে, ভারত থেকে এলসি দেবে, তাদের আইপিগুলো দিচ্ছে, তাদের লাভ হবে। আমাদের কৃষক, বাংলাদেশি কৃষক মরে যাবে। দেশে প্রতি বছর পেঁয়াজের চাহিদা ৩৫ লাখ টন আর উৎপাদন ৩৬ লাখ টন। তবে পর্যাপ্ত সংরক্ষণের অভাবে নষ্ট হয় প্রায় ২০% পেঁয়াজ। কাজী মাহফুজ, এখন। দর্শক, নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর। 7 কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ আজকের মধ্যেই জারির দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী আজহার লিমন। লিমন, জানাবেন আজকের মধ্যে অধ্যাদেশ জারি না হলে নতুন কোনো কর্মসূচি দিবে কিনা শিক্ষার্থীরা, কি বলছেন? না, ওদের কর্মসূচিটি এখনো চলছে। নতুন কি কর্মসূচি ওরা এখনো ঘোষণা করেনি। আমরা সেখানে আছি। প্রেক্ষাপটটা একটু বলি, সেটি হলো যে গেল প্রায় 1 বছরের বেশি সময় ধরে এই ঢাকার যে ঐতিহ্যবাহী 7টি কলেজ, সেই 7টি কলেজের শিক্ষার মানকে উন্নত করার জন্য যেই বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যে দাবি করছিল আলাদা আলাদাভাবে, এই তিতুমির কলেজ কিংবা ঢাকা কলেজ, এগুলোকে নিয়ে সরকার যখন সমস্ত পক্ষের সঙ্গে, সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলাপ আলোচনা শেষ করে যখন তারা একটা কেন্দ্রীয়, অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিল এবং এটার কি আইন হবে সেটা নিয়ে একটা আইন তৈরি করলো, সেই আইনটি যে খসড়া সেটিও যখন প্রস্তুত, তখন এটির অধ্যাদেশ আকারে যখন জারি হবে তখন কিন্তু এই আন্দোলনটা আমরা দেখছি। বিশেষ করে তারা বলছে যে এটি নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, অনেক প্রস্তুতি হয়েছে। এখন এই অধ্যাদেশটি যেহেতু খসড়াটাও চূড়ান্ত হয়ে গেছে, তারা বলছে যে এখন এই খসড়াটি কেন অধ্যাদেশ আকারে এটি জারি কেন হচ্ছে না। জানেন যে এখন যেহেতু নির্বাচিত সরকার নেই, এখন রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করবেন এবং এটি কিন্তু পরবর্তীতে আইন আকারে, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আইন আকারে কিন্তু পরবর্তীতে আবার আইন হিসাবে সংযুক্ত হবে। তো এটির প্রেক্ষাপটটা আমরা যেটি দেখলাম যে সকালবেলা আমরা এই 7 কলেজের বিভিন্ন কলেজে যেখানে ইন্টারমিডিয়েট রয়েছে, তারা এই ঘণ্টাখানেকের জন্য যখন রাস্তায় নামলো, যে তারা এই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে স্কুলিং মডেল সেটির তারা বিরোধিতা করছে। স্কুলিং মডেল ব্যাপারটা কি, মূলত এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যখন হবে তখন মূলত স্কুল অফ সায়েন্স, স্কুল অফ হিউম্যানিটি, ল অ্যান্ড জাস্টিস, স্কুল অফ বিজনেস, এই ধরনের ফ্যাকাল্টিগুলোকে ভাগ করে দেওয়া হবে। যেমন ধরেন যে এর মধ্যে স্কুল অফ বিজনেস হবে পুরো তিতুমির কলেজটা, এবং স্কুল অফ সায়েন্স হবে ঢাকা কলেজ এবং ইডেন কলেজকে নিয়ে। তো সেই জায়গায় এই যারা ইন্টারমিডিয়েট শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন যে এইভাবে যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, এদের যে একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যটি আর থাকবে না। তারা বলছে যে এটি অস্তিত্ব রক্ষার সংগ্রাম, সেই জায়গায় কিন্তু তারা রাস্তায় নেমেছিল। এবং এরপরে কিন্তু আমরা দেখছি যে এই অধ্যাদেশটি যাতে দ্রুত করে জারি করে দেওয়া হয়, এর জন্য এই শিক্ষার্থীরা এখানে নামছেন। তারা বলছেন যে তাদের দাবি একটাই এবং তারা খুব সচিবালয়ের কাছাকাছি আছে। তারা বলছেন যে এই দাবি যতক্ষণ না মানা হবে, যতক্ষণ অধ্যাদেশটি জারি না করা হবে, ততক্ষণ তারা এই রাজপথে থাকবেন। তো এই ছিল আমার কাছে এই শিক্ষা অধিকার চত্বর থেকে আমার কাছে থাকা সবশেষ। উজ্জ্বল। 7 কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের খবর জানাচ্ছিলেন আজহার লিমন।
কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত জয় এক্সপার্ট হার্ডওয়্যার টুলস সকল কাজের এক্সপার্ট সমাধান। খুলনার কপিলমুনি বাজারে সড়ক সরলীকরণের নামে ভূমি অধিগ্রহণ ও স্থাপনার অর্থ পরিশোধ না করেই দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে কপিলমুনি জাফর আউলিয়া ডিগ্রি মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা। এ নিয়ে স্থানীয়দের মধ্যে বিরাজ করছে ক্ষোভ। সড়ক ও জনপথ বলছে অধিগ্রহণের অর্থ জেলা প্রশাসনকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তরিকুল ইসলাম জানাচ্ছেন বাকিটা। খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে সড়ক সরলীকরণের নামে ভূমি অধিগ্রহণ ও পরিশোধ না করে ডিগ্রি মাদ্রাসা সহ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। গত শনিবার থেকে হঠাৎ করেই এ কার্যক্রম শুরু করলে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। বাধ্য হয়ে কাজ বন্ধ করে দেয়। রোববার দ্বিতীয় দিনের মতো শুরু হয় উচ্ছেদ অভিযান। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় কপিলমুনি জাফর আউলিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার দ্বিতীয় তলা ভবন। এ সময় ফের বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। ঘটনাস্থলে অনেকে কান্নায় ভেঙে পড়েন। তাদের দাবি, অধিগ্রহণের জন্য তারা কোনো চিঠি পাননি, দেয়া হয়নি ক্ষতিপূরণের অর্থ। টাকা পয়সা দেওয়ার নামে কোনো খোঁজ নেই, কোনো কিছু না। আশিকবার বাঘের মতো পড়তে ভাঙতে হবে, এ কোনো নিয়ম? টাকা কোথায় পাবো? একটা লেবার খরচ তাও আমার কাছে নেই। এখন সরকার অধিগ্রহণ করলো, বিষয়টা আমরা জানতে পারলাম না। আমাদের টাকা না দিয়ে জোরপূর্বক জুলুমবাজি করে এখানে ঘর ভেঙে দেওয়া হচ্ছে। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। দেখেন, আমরা মনে করি প্রশাসনিক লুট হচ্ছে, কেউ টাকা পায়নি। এইভাবে আমাদের জিনিসগুলো তারা এই সড়ক জনপথের এই গাড়ি লাগিয়ে আমাদের মাল ভেঙে নিয়ে চলে যাচ্ছে। আমরা কেউ একটি টাকা পাইনি। আসলে তো তা যাবে না, যাবে তো এই সাইড দিয়ে রাস্তাটা, যেই সোজা হবে রাস্তাটা সোজা, যাতে আমরা চাই যে এলাকার মানুষ চাই রাস্তাটা সোজা হোক। আর রাস্তা যেমনি যাওয়ার কথা ছিল সেটা তো যাচ্ছে না, যেহেতু এই বাসতে যাচ্ছে তা আমি খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। অভিযোগ ওঠে প্রভাবশালী এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করতে কপিলমুনি বাজারের সড়ক সরলীকরণের নকশা দ্বিতীয় দফা পরিবর্তন করা হয়। অদৃশ্য কারণে সেই নকশা বহাল রেখে আরও দুটি বিপজ্জনক বাঁকের সৃষ্টি করা হচ্ছে। এতে সড়ক দুর্ঘটনা এবং জীবন ঝুঁকি বাড়বে বলে দাবি স্থানীয়দের। প্রিভিয়াস ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে এই ধরনের এই প্রজেক্টটা করা হয়েছিল এবং তারা এখানে কোনো ইন্টেনশন ছিল যে কারণে প্রপারলি করছে না বলেই মনে করছি আমরা। অর্থশালী লোক তাদের সুবিধা দেওয়ার জন্য এই কাজটা করা হচ্ছে। রাস্তা যেমনি প্রয়োজন সেমনি রাস্তা যাচ্ছে না, রাস্তা একজনের বাড়ির ভিতর দিয়েই চলে যাচ্ছে। লাল কালির দাগ দিয়ে দেওয়া হয়েছিল যে এই রাস্তাটি নকশা এ পথ দিয়ে যাবে, যেটি ছিল সঠিক, এবং ওইটা হলে এই সড়কটা সঠিকভাবে সরলীকরণ হতো। কিন্তু তৎকালীন সময়ের যিনি এমপি মহোদয় ছিলেন আখতারুজ্জামান বাবু, ওনার সাথে একটি এই স্থানীয় এই বিল্ডিংয়ের মালিক প্রভাবশালী হওয়ার কারণে এখানে একটি অনৈতিক সুবিধা সেখানে দেওয়া হয় বলে জনশ্রুত আছে, এবং তার বিনিময়ে পরবর্তী পর্যায়ে এটা নকশা চেঞ্জ হয়ে যায়। সমস্যা সমাধানে ভুক্তভোগীদের জেলা প্রশাসনের কার্যালয়ে যোগাযোগ করতে বলেছেন সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। প্রকল্পটি 2022 সালের 30শে জুন শেষ হওয়ার কথা থাকলেও দ্বিতীয় দফা মেয়াদ বাড়ানো হয়েছে বরাদ্দের অর্থ। বর্তমান প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে 339 কোটি টাকা। তরিকুল ইসলাম, এখন খুলনা। সময় হলো আরো একটি বিরতির। ফিরছে একটু পর। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর, সঙ্গে আছে মঞ্জুল হাফিজ এবং আমি সুমাইরা রাজি। পাইলট সংকটে টানা 5 দিনে 2500-এর বেশি ফ্লাইট বাতিলে চরম ভোগান্তিতে দিশেহারা লাখো যাত্রী। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে আবির্ভূত হয়ে অন্যান্য সংস্থাগুলোর ইচ্ছামতো বেশি দামে টিকিট বিক্রি। রোববারও দূর হয়নি ভোগান্তি, সময় মতো ছাড়ছে না বেশিরভাগ ফ্লাইট। এমন পরিস্থিতিতে ক্ষোভের পাল্লা ভারী হচ্ছে যাত্রীদের। শনিবার 850টি ফ্লাইট বাতিলের পরেও প্রায় 95% যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের দাবি ইন্ডিগো এয়ারলাইন্সের। রোববার রাত 8টার মধ্যে বাতিল হওয়া ফ্লাইটগুলো সব যাত্রীদের টিকিটের অর্থ ফেরত দিতে ইন্ডিগোকে আলটিমেটাম দিয়েছে দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। অন্যান্য সংস্থাগুলোও যাতে বেশি দামে টিকিট বিক্রি করতে না পারে সে বিষয়েও
এ নিয়ে তৎপর কেন্দ্রীয় সরকার। 24 ঘন্টার মধ্যে জবাব চেয়ে ইন্টিকোর প্রধান নির্বাহী কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। বিপিএল জৌলুস হারাবে কিনা সেটা নির্ভর করবে খেলার উপর। একান্ত সাক্ষাৎকারে বিপিএল নিয়ে কথা বলার পাশাপাশি হেড কোচ ফিল সিমন্সের বিশেষত্ব নিয়ে কথা বলেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সেই সাথে কোচদের গড়ে তুলতেও নিবিড় পর্যবেক্ষণ জরুরি বলে মনে করছেন তিনি। বিস্তারিত আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদনে। নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দিব। ভিন্ন ক্ষেত্র হলেও কোচ সালাউদ্দিনের দর্শনটাও অনেকটা সেরকম। একজন ক্রিকেটার গড়ে তোলার জন্য কাজ শুরু হয় বয়স ভিত্তিক পর্যায় থেকে, কিন্তু কোচিং এর ক্ষেত্রে দেশের ক্রিকেটে ভিন্ন চিত্র। বিপিএল এ দেশি কোচদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানালেন আক্ষেপ। কিভাবে আমাদের কোচ ডেভেলপ করতেছেন সেটাও একটা প্রসেসের মাধ্যমে। আপনি যখন একটা প্লেয়ার যখন তৈরি করেন তার পিছনে কিন্তু আপনারা অনেক ইনভেস্ট করেন। সেটা 19 থেকে হোক, আন্ডার এজ লেভেল থেকে শুরু হয়, তা আস্তে আস্তে আপনাকে গড়ে তোলেন। বাট কোচদের কিন্তু ওইভাবে আসলে সেই সুযোগ সুবিধা নাই। আমার মনে হয় যে ভবিষ্যতে এটার দিকেও নজর দিলে বোটও আমাদের কোচদের জন্য অনেক লাভ হবে। প্রায় 1 বছর ধরে হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে কাজ করছেন সালাউদ্দিন। সেই অভিজ্ঞতা থেকেই বিদেশি কোচদের সাথে দেশি কোচদের তুলনামূলক পার্থক্য ব্যাখ্যা করেছেন, জানিয়েছেন ফিল সিমন্সের বিশেষত্ব। ম্যান ম্যানেজমেন্ট একটা বড় জিনিস এই সব লেভেলে। ম্যান ম্যানেজমেন্ট, সেটা প্লেয়ার হোক সেটা কোচ হোক, তার ওই ম্যান ম্যানেজমেন্ট কোয়ালিটিটা অনেক বেটার। এবং অনেক, যেহেতু অনেক দিন ধরে কোচিং করছে, সে জানে আসলে কোন কোচদের কীভাবে আসলে কতটুকু ফ্রিডম দিতে হবে এবং কোন কাজটা তারা করতে হবে। এক কোচ যেহেতু তার দিক নির্দেশনায় আমরা আসলে কাজটা করি যে আসলে আমরা প্রপার ডাইরেকশনে আছি কিনা এবং আমরা সেইভাবে আগাচ্ছি কিনা। সো যদি ভিশনই না থাকে তাহলে আসলে আমরা আগাতে পারবো না। তা আমার মনে হয় সে আমাদের প্রপার ভিশন দিছে। বিপিএল এ হাই প্রোফাইল বিদেশি কোচ তেমন একটা দেখা যায় না, ফলে দেশি কোচদের কাজের সুযোগ বাড়লেও শেখার সুযোগ কতটা থাকছে সেটা চিন্তার বিষয়। পাশাপাশি হাই প্রোফাইল বিদেশি ক্রিকেটার না আসায় বিপিএল জৌলুস হারাচ্ছে কিনা এমন প্রশ্নে কোচ সালাউদ্দিনের মত ভিন্ন। দেখুন, গতবারও তো মনে হয়েছিল যে বিপিএলটা ভালো জমবে না, তারপরে কিন্তু বিপিএলটা ভালোই খেলা হয়েছে। অনেক দর্শক ছিল মাঠে। আমাদের বিপিএলের সময় অনেকগুলো আসলে খেলা চলতে থাকে, তখন ওই সময় ভালো প্লেয়ার পাওয়া যায় না। তো একটা যদি ভালো উইন্ডো যদি খুঁজে পায় কোনো সময়, যে সময় আসলে হয়তো একটা হয়তো খেলার সাথে ক্ল্যাশ করে, তখন কিন্তু আমরা ভালো প্লেয়ার পাবো অনেক। জৌলুস হারাবে ডিপেন্ড করবে আসলে খেলার কোয়ালিটির উপর এবং এক্সাইটমেন্ট কীরকম হয়। তো আমার মনে হয় যে এবার মোটামুটি সবাই ভালো টিম করছে, ব্যালেন্স টিম করছে, এবার খেলাটা ভালো হবে। কোচদের কাজ দেখা যায় মাঠে, তবে মাঠের বাইরে হোমওয়ার্কও জরুরি। নিজের স্পেশালিটির পাশাপাশি কোচ সালাউদ্দিন জানিয়েছেন সেই অভিজ্ঞতাও। আমি যদি এখন মনে করি যে আমি এখানে স্যাটিসফাই, তাহলে তো আমার এখন আর পড়াশোনা না করলেও চলবে, ঠিক না? বা আমি এখন ওইভাবে ক্রিকেট চিন্তা না করলেও চলবে, কারণ আমি তো এখন তো ন্যাশনাল টিমে আছি। আর কি পাবো? বাট নিজেকে তো প্রতিনিয়ত আপগ্রেড করতে হয়। সেটা আপনি কোচ হন, প্লেয়ার হন, যেই হন, আপনি যেই প্রফেশনেই থাকেন, আপনাকে আপগ্রেড করতে হবে। কারণ খেলাটা সবসময় দিনকে দিন এগিয়ে যাচ্ছে। আমি পরিশ্রম করতে পছন্দ করি, মাঠে খাটতে পছন্দ করি। যতটুকু আমার নলেজ আছে ততটুকু যেন আমি ছেলেদের দিতে পারি, সেটাই, যাদেরকে যেন হেল্প করতে পারি, এইটাই। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা। শেষ করবো এখন দুপুর। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার। বিএনপিকে নেতিবাচক দল হিসেবে দেখানো ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। বিকেলে ঘোষণা হচ্ছে এনসিপি এবি পার্টি সহ 3 দলের জোট। আগামী নির্বাচনের তফসিল নিয়ে সিদ্ধান্ত হতে পারে আজ। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক চলছে ইসির, আলোচনায় 9 এজেন্ডা। 9 ডিসেম্বর শাহজালালে অবতরণের অনুমতি চেয়েছে জার্মানির রিয়ার অ্যাম্বুলেন্স। খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় নেওয়া হবে সিদ্ধান্ত। গুমের সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা, ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর। বিচার শুরুর আবেদন, জুলাই অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের শনাক্ত শুরু। মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা সহ বিভিন্ন দাবিতে বিটিআরসি ভবন ঘেরাও। সারা দেশে দোকান বন্ধ রেখেছে মোবাইল ব্যবসায়ীরা। আমদানির খবরে এই খাতুনগঞ্জে পেঁয়াজের কেজি কমল 35 টাকা, বিক্রি 75 থেকে 80। ভারত থেকে এখনো আসেনি পেঁয়াজ হিলিতে। আর এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, আর সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।